যারা ঢাকার বাসিন্দা একবার একটু মনে করে দেখেন তো যে ইলিশ মাছ কিনতে গিয়ে কখনোই প্রতারণার শিকার হন নাই এমন কয়জন ব্যক্তি আছে? আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে ফ্রেশ ইলিশ মাছ যেটা জেলেরা কিনে নিয়ে আসছে এখনও বরফের ভেতরে দেওয়া হয়নি, অথবা জেলেরা বরফে দিয়েছেও একদম অনেক দিনের জন্য বরফের ভেতরে থাকা নাই, এরকম কোনো একটা ইলিশ মাছ কিনে খাওয়া। সেই স্বপ্ন পূরণ করার জন্য কি ঢাকার বাইরে যাওয়া উচিত? মাঝে মাঝে কিছু ইচ্ছা, কিছু স্বপ্ন একটা সময়ের জন্য নির্দিষ্ট থাকে, পরবর্তীতে গেলে ওইটার করতে ইচ্ছা করে না। এখন যে ইচ্ছাটা আমার হলো, হয়তো আর 2 দিন পর সেটা থাকবে না। এই ইচ্ছার জন্য কি এখনই আমার একটু দৌড়ানো উচিত? আর এরকম ফ্রেশ ইলিশ যদি খেতে হয়, এটা তো ঢাকায় সম্ভব, ঢাকার বাইরে কিন্তু যেতেই হবে। চলেন রওনা করা যাক, কি বলেন? ঢাকা থেকে ইলিশ খেতে মনপুরা যাওয়ার এই যাত্রা আসলে শুধু খাবার নয়, এটা হলো নদীর স্রোতের সঙ্গে মিশে যাওয়া, প্রকৃতির টান অনুভব করা, আর জীবনের ব্যস্ততা থেকে কিছু সময় চুরি করে সত্যিকারের শান্তি খুঁজে পাওয়া। ভ্রমণটা শুরু হয়েছিল বরিশাল থেকে, বরিশাল হয়ে ভোলা, আর ভোলা থেকে ছুটে চলা মনপুরার দিকে। ভোলা থেকে রওনা হলেই মনপুরার ডাক যেন কানে আসে। নদীর বুক চিরে ছুটে চলা লঞ্চ, চারপাশে বিস্তীর্ণ জলরাশি, আর বাতাসে ভেসে আসে ইলিশের সুবাসের কল্পনা। মনপুরা শুধু একটি দ্বীপ নয়, যেন এক টুকরো কবিতা। এখানে নদীর রূপালী ঢেউয়ে খেলে বেড়ায় রূপালী ইলিশ, আর সেই তাজা স্বাদ একবার জিভে চলে মনে হয় এটাই জীবনে আসল ভ্রমণ। এরকম আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আর এই মুহূর্তে এই যে সুন্দর একটা রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ভোলা জেলার একটা দ্বীপ উপজেলা, যেটাকে মনপুরা নামে সবাই চিনে। মনপুরার সৌন্দর্য এতটাই অনাবিল যে চোখের সামনে নদী, সবুজ গাছপালার দূরে হারিয়ে যাওয়া দিগন্ত মিলেমিশে তৈরি করে এক অবিশ্বাস্য দৃশ্যপট। দিনের আলোতে নদীর ঝিকিমিকি, আর সন্ধ্যায় জেলে নৌকায় ভেসে আসে গান। সব মিলিয়ে মনপুরা যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। সো অবশেষে পৌঁছে গেছি আমরা মনপুরা। আমার ফ্রেন্ডের যে নানু বাড়ি, সেই পথে ঢুকতেছি। অনেক বড় একটা জার্নি ছিল, বেশ চ্যালেঞ্জিং ছিল। তারপরেও ইলিশ তো খুঁজে বের করতে হবে। নদীর ইলিশ খুঁজতে মনপুরা গিয়ে প্রথম দুপুরের আহারটাই হলো এমন এক চমৎকার ইলিশ দিয়ে, যার স্বাদ আজীবন ভুলতে পারবো কিনা জানি না। কিরে সুরেশ, দুপুরে খাওয়া হয়েছে? দেখেন, আমরা 2 বন্ধু মিলে সারা মনপুরা খুঁজে ইলিশ মাছ পেয়েছি, বাট মনের মতো পাইনি, তাই কিনে নিই। আমরা বিকেলে আবার একটু পরে আবার যাব এবং মনের মতো ইলিশ নিশ্চয়ই কিনে আনবো। কিন্তু বাসায় এসে দেখি দিদা অলরেডি আমাদের জন্য এই যে ইলিশ মাছ ভেজে রেখেছে। তো বাসায় এসে আবার একটু ইলিশ খাওয়া হইতেছে, ভাজা ইলিশ, একদম গরম না মায়া। এই যে ইলিশের ঘ্রাণ, আরে এটা কাটা সহ খাওয়া যাবে। আমার মনে হয় প্রত্যেক ইলিশের সিজন একবার করে বলো আর মনপুরা আসতে হবে। ওরে বাবা, ইলিশ তো শেষই হচ্ছে না, আবার এইদিকে সরিষা ইলিশ চলে আসছে। যার একটা ফেমাস আইটেম সরষে ইলিশ। এটা কিন্তু একদম মানে এর ভেতরে কিন্তু পেঁয়াজ রসুন নাই, পেঁয়াজ রসুন ছাড়া রান্না, কিন্তু এটার স্বাদই আলাদা। রসুন ছাড়া এই রান্নাকে যেন কি রান্না বলে? না, নিরামিষ। নিরামিষ তো ঠিক আছে, বাট একটা নাম আছে দিদা, এর কারণ কি? এই আমি যতদূর জানি এটা হচ্ছে জৈন সম্প্রদায়ের লোকজন এভাবে খেয়ে অভ্যস্ত, কিন্তু তার মানে না এই রান্নায় কিন্তু স্বাদ কম হয়, এর রান্নার স্বাদ আরো দ্বিগুণ 3 গুণ হয়। বাঙালির এমন এমন রান্না আছে যেগুলো পেঁয়াজ এবং রসুন ছাড়াই করা হইতো, বাট পরবর্তীতেই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন এটা আস্তে আস্তে করে পেঁয়াজ রসুন অ্যাড করে এখন খায়, এটা অভ্যস্ত হয়ে গেছি আমরা। কিন্তু বাঙালির অ্যাকচুয়াল রান্না অনেক কিছু ছিল, অনেক রেসিপি ছিল যেগুলোতে পেঁয়াজ রসুন আসলে লাগেই না। চলেন সরিষা ইলিশটা খাই। ও ওয়াও, এই যে এইভাবে সরিষা ইলিশ যে খায় নাই, উনি অ্যাকচুয়াল সরিষা ইলিশ কখনো খাইনি। হ্যাঁ, ইলিশে সরিষার সাথে আর কি দিচ্ছেন? শুধু মরিচ, মরিচ আর লবণ, সরিষা জিরা, সরিষা আর জিরা বাটা, আর মরিচ, আর ওই কাঁচা লঙ্কা তো নাই, তিন গিয়েছিল আর একটু এনে দিয়েছি। এই যে কি দুর্দান্ত স্বাদ হয়েছে, স্বাদ হয়েছে। ও বাবা, এর ভেতরে অন্য কোনো মশলার কোনো ফ্লেভার নাই, শুধুমাত্র সরিষার একটা হালকা ঝাঁজ, আর এইটা যে কি দুর্দান্ত স্বাদ এই ইলিশের ঘ্রাণটা সহ, এটা ভাষায় বলে বোঝানো সম্ভব না। ইলিশ মাছের কি বড়া, সরি চিংড়ি মাছের কি বড়া, এটা এটা কি বড়া কি জানি না,
কয় জল বড়া জল বড়া ও দিদি কি বানাইছেন রসগোল্লা হ্যাঁ এ কি স্বাদ বাবা অন্তি ধরে শুনে আরে এই তো চিংড়ি মাছ না রসগোল্লা হয়েছে মানে কোনো মশলার ফ্লেভার পাচ্ছি না আমি কিন্তু এমন দারুণ দারুণ একটা ফ্লেভার ক্রিয়েট করা হয়েছে যে জীবনে আমি কোনোদিন এই সাথে সাথে পরিচিত ছিলাম না এটাকে চিংড়ি মাছের জল বড়া না বলে এটাকে চিংড়ি মাছের রসগোল্লা বলা উচিত মনপুরার এই দুপুরটা মনে থাকবে অনেক দিন। রান্নাঘরে বসে সামনে গরম ধোয়াটা ভাত, পেঁয়াজ রসুন ছাড়া সর্ষে ইলিশ, যেন সোনালি রোদ মেখে উঠেছিল প্লেটে। দিদার হাতের স্বাদে সর্ষের ঝাঁজে ছিল এক ধরনের শান্তি, যেন নদীর জলে ধুয়ে আসা প্রার্থনার গন্ধ। পাশে চিংড়ির জল বড়া, বাইরে খাস্তা ভেতরে নরম, দিদার হাসির মতোই উষ্ণ। নদী থেকে ধরা ইলিশ খাবো এই প্রতিজ্ঞা করেই বের হয়েছিলাম। বিভিন্ন ঘাটে ঘাটে খুঁজে বেড়াচ্ছিলাম নদীর ইলিশ। একটু বোকামি করেছি, দুপুরবেলা যে ঘাটে ইলিশ আসবে না এটা আগেই বোঝা উচিত ছিল। তবে দুপুরে বের হয়েও মনপুরা যে সৌন্দর্য দেখলাম তা মনে থাকবে অনেকদিন। ওপরে থেকে দেখলে প্রথমেই চোখে পড়ে নদীর বিশাল বুক। নীল আর সবুজ মিশে যেন প্রকৃতির এক অলিখিত কবিতা লিখে রেখেছে। নদীর পার বেয়ে এগিয়ে গেছে ধানের ক্ষেত, চারিদিক ভরে গেছে সবুজে। সেই সবুজে মাটির গন্ধ, কৃষকের ঘামের গল্প আর জীবন বাঁচার স্বপ্ন মিশে আছে। আকাশ থেকে দেখা এই মনপুরা শুধু জমি আর নদী নয়, এ এক সৌন্দর্যের বিস্তার। বাতাসে দুলতে থাকা ধানের ক্ষেত যেন সোনালী সাগর, যার ঢেউ কখনো থেমে থাকে না। নদীর তীরে দাঁড়িয়ে থাকা গাছগুলো মনে হয় পাহারাদার, যুগ যুগ ধরে রক্ষা করছে এই ভূমিকে। মনপুরাতে আসার পরে আচ্ছা সবার কাছে একটা বিষয় থাকতে পারে যে আচ্ছা আপনি তো খাবার দাবার নিয়ে কাজ করেন, তাহলে মনপুরাতে গিয়ে মাছ টাছ কেন খেচ্ছেন না? আসলে মনপুরাতে কিন্তু মাছের অভাব নেই। আপনি যে কোনো পথে ঘাটে রাস্তায় বাজারে সব জায়গায় দেখবেন যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের নদীর মাছ বিলের মাছ বিক্রি হচ্ছে, কিন্তু এখানে না হোটেলের সংখ্যা অনেক কম। এটা আসলে সহজেই অনুমেয়, যেরকম মফস্বল একটা জায়গায় মানুষজন বাসায় খাবেন এটাই স্বাভাবিক, হোটেলে হয়তো খুব বেশি মানুষ খাবেন না। যারা চাকরি বাকরি করেন তাদের জন্য হয়তো কিছু হোটেল রয়েছে, তবে সেখানে না ইলিশ মাছ এত অধিক পরিমাণে রান্না করা হয় না। হয়তো কোনো দিন করা হয়, কোনো দিন করা হয় না, যার কারণে আমি বিভিন্ন হোটেলে ইলিশ মাছ খুঁজে পাচ্ছি না। এখানে একটা ঘাট আছে, জেলে ভাইরা এখানে আসেন নৌকা নিয়ে, যার কারণে এই হোটেলটা আই থিঙ্ক হয়েছে এবং চলছে। তারা এখানে খাওয়া দাওয়া করেন। চলেন এই দোকানে হয়তো ইলিশ মাছ পাওয়া যেতে পারে। এই প্রথম মনপুরাতে আসার পর মনপুরা ইলিশের স্বাদ নিব একটা হোটেলে। চলেন এই হোটেলে গিয়ে দেখি যে ইলিশ মাছ খেয়ে আমাদের মন ভরে। খুবই ছোট হলেও খাবো আর কি। খাইতে ইচ্ছা করছে। ওটা কি মাছ ভাই? আচ্ছা, পোয়া মাছ ওই জায়গা থেকে খাই নাই আমরা আজকে এখানে খাবো। কত করে পিস বিক্রি করেন এটা? 80 টাকা। আর এটা কি? এটা হচ্ছে কি মুরগি? আচ্ছা, এটা ব্রয়লার মুরগি তো খাবো না, ইলিশ খাবো আর এই পোয়া মাছটাই খাবো। যে সাইজই হোক খাবো এখন ইলিশ। এখানে তো হোটেলের সংখ্যাও একটু কম, হোটেলগুলোতে ইলিশ মাছ তো পাওয়া যায়। বললাম না হোটেলের সংখ্যা তো অবশ্যই কম, তার সাথে হোটেলে মাছ বা এই ধরনের জিনিস অল্প পরিমাণে রান্না হয়, কারণ ওরা চায় না যে একটা জিনিস বেশি রান্না হোক পরে আবার সেটা থেকে যাক। তো এখানে পর্যটক তো নাই বললেই চলে, কারণ আপনার মতো দু একজন সোলো ট্রাভেলার হয়তো কালে ভদ্রে এখানে আসে, তো তাদের জন্য তার পুরো একটা হোটেল চালানো সম্ভব না। স্থানীয় লোকের জন্যই যতটুকু দরকার অতটুকুই রান্না হয়। আমরা এই যে 3 পিস ছোট ছোট ইলিশ পাইছি এখানে, তো 3টেই নিছি। দেখা যাক ইলিশের পিস কত করে এখানে ভাই? 80 টাকা। এই 3টা পিসই ছিল, আমরা 3 পিসই নিলাম। একেবারেও পিচ্ছি না, এই মেন এটা মিডিয়াম সাইজের। স্থানীয় মাছ হলে তো ভালো হওয়ার কথাই, খেয়ে বোঝা যাবে আর কি। আর এইটা হচ্ছে পোয়া মাছ আছে এখানে। আমি ইলিশ দিয়ে শুরু করব, আগে আমার ইলিশই লাগবে। আমি এই যে 1 পিস ইলিশ নিয়ে নিই। আর এটা একদম লাল টকটকে ঝোল রে, একদম লাল টকটকে ঝোল। মানে ওই যে দেখেন বেশি কিছু না, পেঁয়াজ আছে আর হয়তো হালকা একটু গুঁড়া মশলা দিয়ে ঝোল করা, মোটা চালের ভাত। চলো বিসমিল্লাহ করা যাক। ইলিশ খুঁজতে তো ইলিশ এখনো কিনতে পারিনি, তবে ইলিশ মাছ একটা হোটেলে যেহেতু পাইছি একটু খেয়ে দেখি আর কি মনপুরা ইলিশ। বিসমিল্লাহ। তবে একটা কথা এখানে বলতে হবে যে আমি বরিশাল, ভোলা আর এখানে এই 3 জায়গাতেই খেলাম। আমাদের এলাকা থেকে এইদিকে তরকারিতে লবণের পরিমাণ একটু কম খায়, তাই না? কারণ ওই যে অভ্যাস সবার, আগে লবণ চিটায় লেবু চিটায় নেয়। তো আমার কাছে এই জন্য প্রত্যেকবারই একটু লবণটা কম মনে হয়। এই তরকারিতেও সেম একটু লবণ নিতে হবে আসলে। লবণ দিয়ে একটু মাখায় নিচ্ছে, এখন শীত হবে।
মাছটা ছোট কিন্তু এটা এত সুন্দর ফ্লেভার ইলিশের। ঢাকায় এরকম ছোট সাইজের ইলিশ কিনলে ওরা ইলিশের নাম করে কি যেন একটা মাছ দিয়ে দেয়, এবং সেটা থেকে না চন্দনা না, সেটা থেকে ইলিশের কোনো ঘ্রাণ কিচ্ছু নাই, মানে খাওয়ার পরে বোঝা যায় এটা ইলিশ মাছই না, মনে হয় সিলভার কাপ মাছ খাচ্ছি। এটা ছোট মাছ কিন্তু এটা থেকে যে দুর্দান্ত ইলিশের স্বাদ। ভাই আপনাদের হোটেলের অ্যাড্রেস কি? জনতা ঘাট। হোটেলের তো নাম নাই। জনতা বাজার। এই হোটেলের নাম কি? নূর ইসলামের হোটেল। মানে এখন শুনেন, প্রথম কথা হচ্ছে এখানে কোনো ব্যানার নাই। ওই যে ঢাকার বড় বড় রেস্টুরেন্টের মধ্যে এসে ব্যানার দেখে খুঁজে পাবেন না। জনতা বাজার, নূর ইসলামের হোটেল, কাউকে জিজ্ঞেস করলে দেখায় দিবে, এটা হচ্ছে আসল কথা। মনপুরার ওয়েদার এত ভালো, যেখানেই দাঁড়াই আকাশটা এইরকম সুন্দর নীল রঙের হয়ে থাকে। ইলিশ তো খেয়েছি, বাট এটা আসলে মানে এটা শেষ না, এটা শুরুও ঠিক মতো বলতে পারছি না। মানে ইলিশ খেয়ে যে চিপচিট আসার কথা তা কিন্তু এখনো আসেনি। অপেক্ষা করছিলাম বিকেল হওয়ার। বিকেলে মনপুরার একটা ঘাটে প্রচুর পরিমাণে জেলেরা তাদের ইলিশ নিয়ে আসে। লক্ষ্য, সেখান থেকেই কিনবো সেই কাঙ্ক্ষিত তাজা নদীর ইলিশ, খাবো পেট পুরে। অবশেষে রওনা করেছি চরের দিকে। এই ঘাট থেকে আজকে আমাদের কাঙ্ক্ষিত ইলিশ কিনতে পারবো বলে আশা করছি। সাথে রয়েছে বন্ধু অপু এবং সাথে আরো এক স্থানীয় ভাই। ডাকে জিতে কিনতে হবে আজকের রূপালী ইলিশ। এখন তো নিষেধাজ্ঞার টাইম চলে আসছে না, এখন তো সব ইলিশের পেটে এরকম ডিম থাকবে, তাই না? এই জন্যই তো নিষেধাজ্ঞাটা আসবে। 600 গ্রাম 600-700 গ্রাম এই সাইজের ইলিশ তো ভালো ভাই। এই যে এখানে মাছ আসছে, ইলিশ ছোট সাইজ বেশি। পোয়া মাছও আছে নাকি ভাই ভেতরে? মিডিয়াম আর ছোট মিলাই আছে, আবার পোয়া মাছও আছে দেখতেছি। খারাপ না সাইজ, সব মিলাই আছে। এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে না? হয় নাই? উঠাবেন? ও এই যে ভেতরে এটা একটু ভালো সাইজ আছে দেখতেছি। এইখানে কয়েকটা আছে বড় বড়। ওই যে এইখানে বড় সাইজের ইলিশ আছে গেছি, এগুলো এখনো উঠাই নাই। মিটিং শেষ হলে উঠানো হবে। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি, দেখি কি দামে বিক্রি হয়। নিষেধাজ্ঞা কবে থেকে? 4 তারিখ থেকে তো ইলিশ পাওয়া যাবে না। এখন যা যা কেনার দরকার সবাই এই জন্য কিনে এখন মজুত করতেছে, যে 4 তারিখের পরে পাওয়া গেলে খাবে কি। সত্যি বলতে হচ্ছে এই জায়গাতে মানে সবার ভিতরে একটা প্রযুক্ত অবশ্যই আছে। যারা ক্রেতা তাদের একটা চিন্তা হচ্ছে 4 তারিখের পরে আমরা এই ইলিশগুলো পাবো না, তারপরে আবার অনেকদিন অপেক্ষা করতে হবে, তারপর হয়তো পাবো। যারা বিক্রেতা আছেন তাদেরও একটা ব্যাপার আছে যে এখন যত ইলিশ ওনারা ধরবেন, বিক্রি করবেন, এইটা দিয়ে বাকি সময়টা আমাদেরকে চলতে হবে যত নিষেধাজ্ঞা থাকে। তো একটা রমরমা পরিবেশ কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছে, কারণ ইলিশের একটা সময়ের বন্ধ থাকা মানে ইলিশের বাজারটা কিন্তু ওই সময়টার জন্য টোটালি বন্ধ থাকা। এর সাথে যারা কাজ করেন, বিক্রেতা আছেন, ক্রেতা আছেন, আড়তদার আছেন, সবার কাজটাই থেমে যাওয়া। তো ওই থেমে যাওয়ার সময় যাতে তারা চলতে পারে তার প্রিপারেশন নিতে হবে এখন। ঘাটের আড়তে সেই ইলিশ ওঠার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে ডাক। এক একজন পাইকার গলা চড়িয়ে দাম হাঁকছে 500, 600, 700। চারপাশে যেন গুঞ্জনের তরঙ্গ, মাছের ঝলমলে রূপ আর মানুষের কণ্ঠের হুল্লোড়ে তৈরি হয়েছে এক অদ্ভুত সিম্ফনি। এদের ঘামে ভেজা গা, নদীর কাদামাটির গন্ধ আর সদ্য ধরা ইলিশের ঝকঝকে ঝিলিক, সব মিলে এই ঘাট যেন মনপুরার প্রাণ। এখানে শুধু মাছ কেনা বেচা হয় না, এখানে জাগে নদীর গল্প, মানুষের আশা আর জীবিকার স্পন্দন। ইলিশ কিনে মহানন্দে বাড়ি ফিরলেও ইলেকট্রিসিটি না থাকার কারণে তার ভিডিও করতে পারি নাই। দিদার হাতে ইলিশগুলো দিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, চা খেতে। চা খেতে খেতে গল্প করতে করতে সময় চলে গিয়েছে। এসে দেখি দিদা চমৎকার রান্না করেছে, কিন্তু ফিরে এসেও সেই একই সমস্যা, ইলেকট্রিসিটি এখনো নেই। খেতে খেতেই মনে হচ্ছিল খাবার কখনো শুধু খাবার নয়, এ এক সেতু, এক অনুভূতি। ধর্ম, জাত, পরিচয় সব ভুলে যায়, রয়ে যায় শুধু মানুষ আর তার মমতা। এই দিনের এই ভাত, সর্ষে, ইলিশ আর জলবড়ায় আমি পেয়েছি মনপুরার মাটি, নদী আর দিদার হৃদয়ের স্পর্শ।